কারো উস্কানি নয়, সরকারের কাজ দেখে মূল্যায়নের আহ্বান বিএনপির। নিয়মতান্ত্রিক প্রতিবাদ জানিয়ে যাবে জামায়াত, সম্পাদকদের সঙ্গে বৈঠকের পর বললেন পরোয়ার। ফেনী নুসরাত হত্যা মামলায় সিরাজউদ্দৌলা সহ 2 আসামির মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল। 10 জন খালাস, ত্রুটিপূর্ণ রায় দেয়ায় নিম্ন আদালতের বিচারকের ক্ষমতা প্রত্যাহার। 2 জনের মৃত্যুদণ্ড বহাল, মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড, বাকি 2 জন হচ্ছে বেকসুর খালাস। বিচারিক আদালত এইভাবে নির্বিচারে ফাঁসি দিতে গিয়ে যেভাবে প্রতিটা পরিবারের উপর একটা ডিভাস্টেটিং এফেক্ট নেমে এসেছে, আমরা এই রায়ে আলহামদুলিল্লাহ 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 আমরা সন্তুষ্ট এই রায়ে। মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী ঢাকা, জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। নিজের দ্বৈত নাগরিকত্ব নিয়ে সংবাদ প্রচারের সমালোচনা। জানুয়ারি নয়, আগামী বছর এসএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হবে মার্চে। 6ষ্ঠ শ্রেণী থেকে স্নাতক পর্যন্ত আবারও মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর চিন্তা। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাবেয়া স্মৃতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। নেতাকর্মীদের সমর্থন এবং মতামতের ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী বাছাই করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সারা দেশে দলের নাম ভাঙিয়ে অপকর্ম করা নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে কারো উস্কানিতে নয়, দেশ এবং জনগণের উন্নয়নে নেওয়া পদক্ষেপ দেখে সরকারের কাজ মূল্যায়নের আহ্বান জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে রুহুল কবির রিজভী আহমেদ। শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত শেষে কথা বলেন গণমাধ্যমের সাথে। দাবি করেন জনগণের মাঝে জনপ্রিয়তা পেয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। এ সময় দলীয় পরিচয়ে অপকর্মকারীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন রিজভী আহমেদ। হয়তো 2-1 জন থাকতে পারেন, বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে থাকতে পারেন, তাদেরকে বলবো যে 5ই আগস্টের পর থেকে দেখেছেন আমাদের চেয়ারম্যান কত শক্ত হাতে যারা দলের নাম ভাঙিয়ে নানা ধরনের অপকর্মে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিয়েছেন। সুতরাং কেউ অনৈতিক কাজ করবেন না। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে করা প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জানান, এবার প্রার্থী বাছাইয়ে গুরুত্ব পাবে স্থানীয় নেতাকর্মীদের মতামত। স্থানীয় পর্যায়ে আমাদের দলের নেতৃবৃন্দ যারা আছেন, ইউনিয়নের নেতা, উপজেলার নেতা বা থানার নেতা বা জেলার নেতারা, তারা সব কিছু যাচাই বাছাই করে ইউপি নির্বাচনে যিনি যোগ্য প্রার্থী তাকে সমর্থন দেবেন। তারা সমর্থন দেবেন দলের নেতাকর্মী এবং আমাদের যারা সমর্থক আছেন তাকেই তারা সমর্থন দেবেন। এদিকে দুপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় যোগ দেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তুলে ধরেন সরকারের 6 মাসের কার্যক্রমের মূল্যায়ন। জনগণের উন্নয়নে নেয়া পদক্ষেপ দেখে ক্ষমতাসীনদের বিবেচনার আহ্বান জানান তিনি। আপনাদের কষ্ট তার হৃদয়ে বাজে কি বাজে না সেটা দেখে বিচার করেন। সে আপনাদের কল্যাণ করতে চায় কি চায় না। যদি না চায় আপনার রাস্তায় নেবেন, আমি আপনাদের সাথে থাকবো। যদি চায় আপনারা তাদের ওনার পিছনে থাকেন। আমাদের হাঙ্গর হাঁ করে বসে আছে, কুমির হাঁ করে বসে আছে। আমরা এক তিল পরিমাণ যদি বিচ্ছেদ হই, কুমির খেয়ে ফেলবে। আমরা কুমিরের মুখে যাব না এখানে বেঁচে থাকবো, সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। চিফ হুইপ বলেন, ভঙ্গুর অর্থনীতি ও গণতন্ত্রের মধ্যে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। প্রতীত আওয়ামী লীগ বিদ্যুৎ খাতকে ধ্বংস করে দেওয়ায় সংকটে পড়তে হচ্ছে দেশবাসীকে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। সরকারের সকল গণবিরোধী অবস্থানের নিয়মতান্ত্রিক প্রতিবাদ জানিয়ে যাবে জামায়াতে ইসলামী।
সংবাদপত্রের সম্পাদকদের সাথে দলটির আমিরের মতবিনিময় শেষে এই কথা জানিয়েছেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সোমবার রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। এতে দেশের প্রথম সারির সংবাদপত্রের বেশিরভাগ সম্পাদকরা অংশ নিয়েছেন সেখানে। তবে গণমাধ্যমের কোনো ক্যামেরাকে এই মতবিনিময় সভায় প্রবেশ করতে দেওয়া হয়নি। বৈঠক শেষে ব্রিফিংয়ে মিয়া গোলাম পরোয়ার জানিয়েছেন যে দেশের বর্তমান নানা সংকট এবং 11 দলীয় ঐক্যের অবস্থা নিয়ে গণমাধ্যমকে অবহিত করতে এই আয়োজন। জাতীয় সংসদে বিরোধী দলের প্রতি করা নানা বৈষম্যের বিষয়ে দেশের জ্যেষ্ঠ সাংবাদিকদের অবহিত করা হয়েছে। এ সময় সম্পাদকদের মধ্যে দু একজন যারা কথা বলেছেন তারা জানিয়েছেন যে বর্তমানে গণমাধ্যমের অবস্থা আগের তুলনায় কিছুটা ভালো, তবে স্বস্তিদায়ক নয়। গণতন্ত্রকে এগিয়ে নিতে বিগত সময়ের মতো বিরোধী দলকে নৈরাজ্য না করারও আহ্বান জানিয়েছেন তারা। গণভোটের ব্যালটে যে 4টি প্রশ্নে 70% লোক হাতে ভোট দিয়ে জয়যুক্ত করেছে, ওই রায় কার্যকর করার প্রশ্নে 11 দলীয় ঐক্য তথা জামাত ইসলামী তিল পরিমাণ ছাড় দেবে না। তিনি আমাদের কাছ থেকে অব্যাহত সহযোগিতা কামনা করেছেন, বলেছেন তাদের যদি ভুল হয় আমরা যেন ভুল ধরিয়ে দিই, তবে শুধু ভুল ধরিয়ে না, আমরা যেন তাদেরকে পরামর্শ দিই। গণতন্ত্রকে টেকসই করতে হলে পার্লামেন্টের ভেতরে থাকতে হবে, সরকারকে নির্বাচনের মাধ্যমে পরিবর্তনের ধারার মধ্যে থাকতে হবে। মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ, এ লক্ষ্যেই কাজ চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন যে দ্বিপাক্ষিক এবং বহুপক্ষীয় সম্পর্ক আর বহির্বিশ্বের সাথে যোগাযোগ বাড়াতে এবং কাজের ধারাবাহিকতা ধরে রাখতে সচেষ্ট থাকবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম এগিয়ে নিতে 6 মাসের একটি কৌশলগত পরিকল্পনা তৈরি করা হয়েছে বলেও জানিয়েছেন এ সময় প্রতিমন্ত্রী। যেসব মিডিয়া তার ব্রিটিশ এবং দ্বৈত নাগরিকত্ব নিয়ে সংবাদ প্রচার করছে তারা বাংলাদেশের ভালো চায় না বলে মন্তব্য করেছেন হুমায়ুন কবির। মক্কা ডিফেন্স প্যাক্টে তো আমরা আগ্রহ প্রকাশ করছি। মক্কা নিয়ে তো সবসময় একটা আলাদা জায়গা, মক্কা বাংলাদেশের হৃদয়ের মানুষের হৃদয়ে। তো ওখানে আমরা মিডল ইস্টে একটা যদি হয়, এমনও হয় যে ইসলামিক নেশনসের মধ্যে একটা সিকিউরিটি প্যাক্ট হয়, তাহলে ওখানে তো অস্বাভাবিক না যাওয়া। আমি বাংলাদেশি, মাই বাংলাদেশিজম এন্ড মাই স্ট্যান্ড, এখানে আসিয়া বাংলাদেশের জন্য কাজ করা তো কোনো সুবিধাভোগী লোক করবে না। ফেনীর চাঞ্চল্যকর নুসরাত হত্যা মামলার রায় সিরাজউদ্দৌলা শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। মামলায় অপর 4 জনকে যাবজ্জীবন এবং 10 জনকে খালাস দিয়েছে হাইকোর্ট। আসামিদের ডেথ রেফারেন্স আপিল এবং জেল আপিলের উপর আজ রায় ঘোষণা করা হয়। বিচারপতি ভস্মদেব চক্রবর্তী এবং বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার বিশেষ হাইকোর্ট বেঞ্চ এই রায়ের ঘোষণা দিয়েছেন। এর আগে 2019 সালের 24 অক্টোবর এই মামলায় রায় দিয়েছেন ফেনীর নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রায়ে সিরাজউদ্দৌলা সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি রুহুল আমিন, সোনাগাজী পৌরসভার কাউন্সিলর মাকসুদুল আলম, মাদ্রাসা শিক্ষক হাফেজ আব্দুল কাদের, প্রভাষক আফসার উদ্দিন, মাদ্রাসা ছাত্র নূর উদ্দিন সহ 16 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। গত সপ্তাহে ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স আপিল এবং জেল আপিলের উপর শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষ পেপার বুক থেকে উপস্থাপনের মধ্য দিয়ে এই শুনানি শুরু করে। মৃত্যুদণ্ড বহাল, মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 জনের মৃত্যুদণ্ড থেকে সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড, বাকি 10 জন হচ্ছে বেকসুর খালাস। রায় প্রদানকারী বিচারকের সম্পর্কে আদালতের পর্যবেক্ষণ তাকে দায়রা মামলা থেকে অব্যাহতি দিতে আইন মন্ত্রণালয়, আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশনা। মাননীয় হাইকোর্ট বিভাগ এটি বলেছেন যে বিচারিক আদালত এইভাবে নির্বিচারে ফাঁসি দিতে গিয়ে যেভাবে প্রতিটা পরিবারের উপর একটা ডিভাস্টেটিং এফেক্ট নেমে এসেছে, এই জন্য তার বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন এবং তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করতে বলেছেন। মাগুরার 8 বছরের শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার রায় আজ রোববার আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স এবং আপিলের উপর শুনানি শেষ হয়। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।
2025 সালের 17 মে মামলার প্রধান আসামিকে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী এবং শিশুর নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। রায়ে বাকি 3 আসামিকে খালাস দেওয়া হয়। 2025 সালের মার্চে মাগুরার নিজনান্দখালী গ্রামে বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে নির্যাতনের শিকার হয় আসিয়া। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মাগুরা এবং ফরিদপুরের হাসপাতালে নেওয়া হয়, এরপর আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে পাঠানো হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। সেখানেই 13 মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আসিয়া। ষষ্ঠ শ্রেণী থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই নিয়ে আলোচনা করা হয়। এতে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই। সার্বজনীন উপবৃত্তি চালু করতে সম্ভাব্য ব্যয়, উপকারভোগীর সংখ্যা, বাস্তবায়ন পদ্ধতি এবং প্রত্যাশিত সামাজিক এবং শিক্ষাগত প্রভাব বিশ্লেষণ করে একটি সুস্পষ্ট প্রস্তাব প্রণয়নের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে ছেলেদের শিক্ষায় উৎসাহিত করতে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে উপবৃত্তি দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়। শিক্ষা জীবনে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে ঝরে পড়া রোধে ট্রাস্টের ভূমিকা সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিতভাবে অবহিত করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের মিড ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপোষ নয় বলেও বৈঠকে জানিয়েছেন প্রধানমন্ত্রী। জানুয়ারি নয়, আগামী এসএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হবে 14 মার্চ, শেষ হবে 15 এপ্রিল। সোমবার দুপুরে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান এ তথ্য জানিয়েছেন। এ সময় তিনি বলেছেন যে এর চেয়ে আর বেশি পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই, নির্ধারিত সময়ে সম্পন্ন হবে। এর আগে আগামী বছর জানুয়ারিতে পরীক্ষা নেওয়ার সময় নির্ধারণ করা হয়েছিল। মার্চের 21 তারিখে শুরু হয়ে এপ্রিলের 15 তারিখ শেষ হবে। গত পরীক্ষা নিয়েছিলাম আমরা এপ্রিলের 20 তারিখ থেকে, সেইখান থেকে এগিয়ে নিয়েছি 1 মাসের বেশি সময়। 6 মাসে একটি মাত্র গুমের অভিযোগ এসেছে, যা তদন্তে 3টি কমিটি করেছে সরকার। এমনটাই জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে সিরডাপ মিলনায়তনে রাজনৈতিক প্রতিশ্রুতি নিয়ে এক সেমিনারে মন্ত্রী বলেছেন, গুমের ঘটনায় জিরো টলারেন্স নীতি বর্তমান সরকারের। এ সময় বিভিন্ন দলের নেতারা 6 মাসে সরকারের নেওয়া বেশ কিছু পদক্ষেপের সমালোচনা করেছেন। রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত নির্বাচন পরবর্তী বাংলাদেশ, রাজনৈতিক প্রতিশ্রুতি ও বাস্তবতা শীর্ষক বহুদলীয় সংলাপ। সংলাপে বক্তারা মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা, আইন শৃঙ্খলা, পুলিশ সংস্কার, মব ভায়োলেন্স, ব্যাংকিং খাতে আস্থাহীনতা ও স্বাস্থ্যসেবায় দুর্ভোগ সহ বিভিন্ন বিষয়ে সরকারের পদক্ষেপের সমালোচনা করেন। প্রতিশ্রুতি বাস্তবায়নে স্পষ্ট রোডম্যাপ এবং দৃশ্যমান পরিবর্তনের রূপরেখা চান তারা। মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে সরকারি দলও নীরব, সরকারও নীরব, বিরোধী দলও নীরব। এই সরকারি দলে যদি আমিও যাই বা আমাদের বিরোধী পক্ষে আমরা যে 11 দলের ঐক্য আছে তাদেরও কোনো দল যায়, এই ফরম্যাটে বা এই কাঠামোর মধ্যে সকলেই ধীরে ধীরে স্বৈরাচারী হতে বাধ্য। জুলাই সনদে আমরা স্বাক্ষর না করলেও জুলাই সনদের 3টা পার্ট, মুখবন্ধতে ইতিহাসকে বিকৃত করা হয়েছে। এক পেশে পররাষ্ট্র নীতি হবে প্রফেশনাল, ডিপ্লোম্যাটিক এঙ্গেজমেন্ট থাকবে এবং সেখানে দেশের স্বার্থ রক্ষা হবে, অনলি দেশের স্বার্থ, আর কিছু না। জুলাই সনদ আর সংবিধান সংশোধন নিয়ে সরকারের আন্তরিকতার অভাব নেই জানিয়ে আইনমন্ত্রী বলেন, যৌক্তিক প্রস্তাব এলে তা অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হবে। জানান, গুমের ব্যাপারে সরকারের আছে জিরো টলারেন্স নীতি। একটা মাত্র গুমের অপরাধ এসেছে, অভিযোগ এসেছে, সেটা হলো কোস্ট গার্ডের মুনিরা যেটা বললেন। আমরা এটা কিন্তু মাইনুটলি তদন্ত করছি, নট থ্রো কোস্ট গার্ড, অন্যভাবেও আমরা সত্য উদ্ঘাটনের চেষ্টা করছি। আমরা 3 ধরনের বক্তব্য ভিকটিমদের কাছ থেকে পেয়েছি। এটা যেমন একটা সাইড, আমরা বলছি না যে অভিযোগ মিথ্যা, আমরা এখনো তদন্তাধীন রেখেছি এবং জিরো টলারেন্স দিয়ে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন বলেন, সংস্কার এগিয়ে নিতে রাজনৈতিক ঐক্যমত্য প্রয়োজন। নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক সম্পৃক্ততার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর দূরত্ব কমাতে হবে। গণঅভ্যুত্থান হয়েছে প্রচলিত ব্যবস্থাকে সংস্কার করার জন্য,
মেরামত করার জন্য, এবং কোনোভাবেই এখানে কোনো বিপ্লব সম্পন্ন হয় নাই। এখানে যদি কেউ হ্যাংওভারে থাকি, কেউ যদি 5 আগস্টের বিকালবেলার দৃশ্যকে যদি মনের মাধুরী মিশিয়ে কল্পনা করতে থাকি, তাহলে কিন্তু রাষ্ট্র পুনর্গঠনের এই প্রক্রিয়াতে যখন আমাদের একটা কনসেনসাস দরকার, সেই কনসেনসাস বিল্ডিং প্রসেসও কিন্তু বাধাগ্রস্ত হবে। সব আইনই পরিবর্তনযোগ্য উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, জাতীয় মানবাধিকার কমিশনের তদন্তের ক্ষমতা অক্ষুণ্ণ রাখা হচ্ছে। কোনো নিরপরাধ ব্যক্তি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সরকার এমন ব্যবস্থা গড়ে তুলবে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সোমবার রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎকালে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট সহ দেশের বিচার বিভাগের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়া বিচার বিভাগের উন্নয়নে নেওয়া নানা পদক্ষেপের কথাও তিনি তুলে ধরেছেন রাষ্ট্রপ্রধানের কাছে। গত 21শে আগস্ট রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণের পর রোববার বঙ্গভবনে ওঠেন রাষ্ট্রপতি। ওই দিনই রাষ্ট্রপতি হিসেবে প্রথম দাপ্তরিক কার্যক্রম শুরু করেন মির্জা ফখরুল। প্রতি বছর সড়ক দুর্ঘটনায় 5,000-এর মতো মানুষ নিহত হয়। এই সংখ্যা 2030 সালের মধ্যে অর্ধেকে নামিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সড়ক দুর্ঘটনা পরবর্তী জরুরি চিকিৎসা সেবায় 7টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সের উদ্বোধন এবং প্রকল্প কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেছেন তিনি। বলেছেন, বিশ্বব্যাংক এবং জিওবির উদ্যোগে এই কর্মসূচি হাতে নিয়েছে সরকার। প্রকল্পের প্রধান লক্ষ্য নিরাপদ সড়ক নিশ্চিত করা। মন্ত্রী আরও বলেছেন, ফিটনেসবিহীন যানবাহন চালক, অনিয়ন্ত্রিত গতি এবং জনসচেতনতার অভাবে সড়ক দুর্ঘটনা সবচেয়ে বেশি ঘটে। আশা করেন সরকারের কার্যকরী উদ্যোগে সড়ক দুর্ঘটনা কমে আসবে। হাইওয়ে এবং মহাসড়কের পাশে যেসব হাসপাতাল রয়েছে সেখানে দুর্ঘটনায় আহতদের জন্য আলাদা ইউনিট করা হবে। হাইওয়ের পাশে যে সমস্ত হাসপাতালগুলি আছে সেখানে আলাদা ইউনিট একটা থাকবে এবং আহত হওয়া বা দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে যাতে প্রাথমিক এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে পারে। এদেশ আমাদের, এই সড়ক নিরাপদ করার দায়িত্ব আমাদের। আমরা নিজে সচেতন হব, যারা দায়িত্বে আছে তারা দায়িত্ববান থাকব, আর যারা জনগণ আছে তাদেরকে সচেতন করে নিরাপদ সড়ক প্রতিষ্ঠিত করব। 24-এ রাজনৈতিক পট পরিবর্তনের পর দুদেশের আন্তঃবাণিজ্যের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ এসেছে। দুদেশের জনগণ এবং অর্থনৈতিক স্বার্থে এসব বিষয়ে পর্যালোচনা করে বাণিজ্য সম্পর্ক এগিয়ে নেওয়া প্রয়োজন বলে মনে করেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন দুজনেই। মন্ত্রী এ সময় বলেছেন যে প্রায় $30 বিলিয়ন দ্বিপক্ষীয় বাণিজ্য আছে বাংলাদেশ ভারতের। সাক্ষাতে দুদেশের বাণিজ্য সম্পর্কে এগিয়ে নেওয়া ল্যান্ড বর্ডারগুলো কার্যকর করা নিয়ে আলোচনা হয়েছে, কারণ ভোক্তাকে কম মূল্যে পণ্য দিতে চায় সরকার। এ সময় প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার বলেছেন, বাংলাদেশ ভারতের সাথে রাজনৈতিক টানাপোড়েন থাকবেই, কিন্তু সেটা অর্থনীতির উপর প্রভাব পড়বে না। সাধারণ মানুষ চায় শান্তি, চাকরি, শিক্ষা, স্বাস্থ্য। এসব হতে পারে বাণিজ্যের মাধ্যমে। দুদেশের তরুণ প্রজন্মের প্রত্যাশা বুঝতে হবে। পারস্পরিক নির্ভরতা হতে পারে স্থায়ী সমাধান। ইকোনমিক কনসিডারেশন অনেক সময় অনেক কিছুকে ছাপিয়ে যায়। ইকোনমিক ইন্টারেস্টটা আমাদের দেখতে হবে, কারণ ইকোনমিক ইন্টারেস্ট মানে হচ্ছে আপনি দুই দেশের ভোক্তাকে অধিকতর প্রতিযোগিতামূলক মূল্যে, কম মূল্যে তার পণ্য বা সেবা ভোগ করার সুযোগ করে দেবেন। অর্থনীতি রাজনীতি থেকে আগে চলে যায়, তখন রাজনীতি ওর পেছনে পেছনে যায়। অর্থনীতি হবে লোকেদের উন্নয়নের কাজ। আর যখন লোকেরা ভাববে যে এই রিলেশন আমাদের সবার জন্য ভালো, তাহলে পলিটিক্স কম্পালশন হয়ে যাবে। দুই দেশের ডেমোগ্রাফি হচ্ছে ইয়াং জেনারেশন। আমরা যাই করি উই হ্যাভ টু কিপ দেম ইন মাইন্ড। আগামী নভেম্বরের মধ্যে সারা দেশের 5,000 ইউনিয়ন পরিষদে এককভাবে প্রার্থী ঘোষণা করবে এনসিপি। একই সাথে সেপ্টেম্বরের মধ্যে 8টি সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থীর নাম চূড়ান্ত করা হবে।
চট্টগ্রামে মহানগর উত্তর এবং দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সভা শেষে এমনটাই জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেছেন, ইতিমধ্যে 5টি সিটি কর্পোরেশনে এনসিপির পক্ষ থেকে মেয়র প্রার্থী ঘোষণা করা হয়েছে। নতুন বাংলাদেশে জনগণের সেবা করতে এনসিপির উপস্থিতি অত্যন্ত জরুরি এবং সেই লক্ষ্যে তৃণমূল পর্যায়ে কাজ করছে এই দলটি। এবছরের নভেম্বরের মধ্যে বাংলাদেশের 5000 ইউনিয়নে এনসিপির পক্ষ থেকে এককভাবে চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা করা হবে। আমরা প্রত্যেকটা উপজেলা, পৌরসভা এবং ইউনিয়নে এনসিপির পক্ষ থেকে খুব দ্রুত প্রার্থী ঘোষণা করব ইনশাআল্লাহ। দর্শক, এই ছিল যমুনা নিউজে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।